বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে রাবেয়াস অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আজ যাদের জন্য আমি আজকের ক্লাসটি প্রস্তুত করেছি তারা হলেন আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। আমি আজ তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের চতুর্থ পত্র। আমাদের আজকের আলোচনা শুরুর পূর্বেই আমি তোমাদের আহ, আমার কিছু তথ্য আমি তোমাদের দিচ্ছি। তোমরা যদি আমার ক্লাস সম্পর্কে কোনো কিছু জানতে চাও তাহলে তোমরা নিঃসংকোচে আমাকে ফোন করতে পারো, বা আমার ইমেল আইডি আছে, সেটা হলো rabia.shiuli@gmail.com। তোমরা যে কোনো সময় আমাকে ইমেল করতে পারো যে কোনো সমস্যার জন্য। তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেলটি আছে রাবিয়াস অনলাইন ক্লাস, সেখানে তোমরা কমেন্ট করে তোমাদের ক্লাস সম্পর্কে তোমাদের অভিমত তোমরা জানাতে পারো, বা কোনো কনসেপ্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে তোমরা সেই বিষয়টি কমেন্ট করে জানতে চেতে পারো। তাছাড়া আমাদের রামপাল মহাবিদ্যালয়ের যে পেজ আছে সেই পেজে যখন আমি আমার ক্লাসটি শেয়ার করব তখন তোমরা ওই পোস্টে কমেন্ট করে তোমরা তোমাদের অভিমত জানাতে পারো। তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার বিষয় হলো মুঘল ইতিহাসের উৎসসমূহ, বা মুঘল যুগের ইতিহাসের উৎসসমূহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শুধু প্রথম অংশ নিয়ে। মুঘল যুগের ইতিহাসের উৎসসমূহকে আমি তিনটি অংশে ভাগ করেছি। তিনটি অংশে ভাগ করে আলোচনা করব তিনটি ক্লাসে। আজকে আমি প্রথম অংশ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। মধ্যযুগের ভারতবর্ষে মুঘল যুগ ছিল সাহিত্য ও ইতিহাস চর্চার স্বর্ণযুগ। ইতিহাস চেতনা এ যুগে ব্যাপকতা লাভ করেছিল। ফলে রচিত হয়েছিল মুঘল যুগের ধারাবাহিক ইতিহাস সম্বলিত গ্রন্থরাজি। এইসব ঐতিহাসিক গ্রন্থের বেশিরভাগের রচয়িতা হলেন রাজসভার ঐতিহাসিকগণ। অর্থাৎ ওই সময় মুঘল আমলে যে মুঘল দরবার ছিল, সেই দরবারের যে রাজ কবি সাহিত্যিক ছিলেন বা ঐতিহাসিকগণ ছিলেন, দরবারের ঐতিহাসিকগণ, ঐতিহাসিকগণের গ্রন্থই বেশি পাওয়া যায় তোমার, যে গ্রন্থগুলোর মাধ্যমে আমরা মুঘল আমলের ইতিহাস জানতে পারি। আর সিংহভাগ রচিত হয়েছে ফার্সি ভাষায়। এই যে তোমার রাজ দরবারে যে ঐতিহাসিকগণ ছিলেন, সেই ঐতিহাসিকগণের যে গ্রন্থগুলো রচিত হয়েছে তার অধিকাংশই ছিল ফার্সি ভাষায়। এসব গ্রন্থ রচনায় সরকারি নথিপত্র এবং অন্যান্য প্রামাণ্য তথ্য ব্যবহার করার সুযোগও ছিল, যে কারণে রাজসভার ঐতিহাসিকগণ আহ, তোমার বেশি বেশি করে তোমার এই গ্রন্থগুলো রচনা করেছিলেন ফার্সি ভাষায়। ফার্সি ভাষা তখন তোমার মুঘল যুগের রাষ্ট্রীয় ভাষা ছিল, যে কারণে ফার্সি ভাষায় তোমার এই ঐতিহাসিক গ্রন্থগুলো রচিত হয়েছিল। মুঘল যুগের রাজসভার ঐতিহাসিক ছাড়াও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ঐতিহাসিক ও সাহিত্যিকগণ স্বতন্ত্রভাবে ভারতের সাধারণ ইতিহাস ও জীবনচরিত রচনা করেছিলেন বলেও জানা যায়।
ফার্সি ভাষায় রচিত এসব গ্রন্থের পরিচয় ইংরেজ ঐতিহাসিক স্যার হেনরি ইলিয়ট অ্যান্ড ডাউসন তাদের রচিত হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস হিস্টোরিয়ানস গ্রন্থের আটটি খণ্ড ছিল সেটাতে। এই আটটি খণ্ডের মধ্যে তারা বিস্তারিতভাবে তুলে ধরেছেন কাদের আম, কথা তোমার ফার্সি ভাষায় রচিত যে গ্রন্থগুলো ছিল সেই গ্রন্থের পরিচয় তোমার ইংরেজ সাহিত্যিক স্যার হেনরি ইলিয়ট ডাউসন তাদের একটি রচিত গ্রন্থ ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস হিস্টোরিয়ানস, যার মোট আটটি খণ্ড ছিল। সেই আট খণ্ডে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। মুঘল যুগের গবেষণায় এটি একটি মৌলিক গ্রন্থ হিসেবে আজও বিবেচিত। যাই হোক, মুঘল যুগের ভারতবর্ষের ইতিহাস রচনার এই উপাদানগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। এক হলো তোমার সরকারি দলিলপত্র বা সরকারি দলিল দস্তাবেজ। দুই, সমসাময়িক ঐতিহাসিকদের ফার্সি ভাষায় রচিত ইতিহাস ও সাহিত্য। তিন নম্বরে আছে বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণী। চারে আছে মুদ্রা ও শিলালিপি। ৫ নম্বরে আছে স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা। এই সকল উৎসগুলো থেকেই মুঘল আমলের বা মুঘল যুগের ইতিহাসের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তাই এগুলোকেই আসলে বলা হয়ে থাকে মুঘল আমলের ইতিহাসের উৎস। আজ আমি প্রথম খণ্ডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সরকারি দলিলপত্র, তারপরে আলোচনা করব মুদ্রা ও শিলালিপি, তারপর আলোচনা করব স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা নিয়ে। আর যে দুটি পয়েন্ট আছে যে সমসাময়িক ঐতিহাসিকদের ফার্সি ভাষায় রচিত ইতিহাস ও সাহিত্য, সেটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং সেদিন যদি সময় থাকে তাহলে আমি তৃতীয় পয়েন্ট বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণী নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব সরকারি দলিলপত্র নিয়ে। সরকারি দলিলপত্র। সরকারি দলিলপত্র মুঘল আমলের ইতিহাসের অন্যতম একটি অংশ। এটি শুধু মুঘল আমলের ইতিহাস জানতেই বা জানার জন্যই উৎস হিসেবে ব্যবহৃত হয় না। প্রত্যেক যুগের সময়ই তোমার সেই যুগের সরকারি যে দলিলপত্র থাকে সেই দলিলপত্র থেকে আসলে ওই সময়ের ইতিহাস সম্পর্কে জানা যায়। যে কারণে তোমার মুঘল আমলের সরকারি দলিলপত্র তোমার মুঘল আমলের ইতিহাস জানার অন্যতম একটি নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে বিবেচিত। দেখো, মুঘল যুগের সম্রাটদের প্রদত্ত ফরমানসমূহ ওই যুগের ইতিহাস লেখার অন্যতম বা অত্যন্ত নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ। আসলে সম্রাটদের ফরমান এগুলো কি? আসলে রাজ্য পরিচালনার সময় বিভিন্ন সম্রাট বিভিন্ন সময় নতুন নতুন আদেশ জারি করতেন এবং বিভিন্ন নিয়ম কানুন চালু করতেন। সেই নিয়ম কানুন গুলোই মূলত বা সেই আদেশগুলোই তোমার সরকারি ফরমান হিসেবে বিবেচিত হতো। মুঘল সম্রাটদের রাজত্বকালে সরকারি দলিলপত্র সংরক্ষণ করার একটি সুবন্দোবস্ত ছিল, যে কারণে এই সময়ে সরকারি দলিলপত্রগুলো মুঘল আমলের ইতিহাসে অন্যতম একটি উপকরণ। পরবর্তীকালে যুদ্ধ বিগ্রহের ফলে উত্তর ভারতের অধিকাংশ শহর ধ্বংসপ্রাপ্ত হওয়ায় ঐতিহাসিক তথ্য সম্বলিত ওইসব দলিলপত্রের অধিকাংশ বিনষ্ট হয়ে গিয়েছিল। আসলে মুঘল আমলে এবং পরবর্তী সময়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছিল,
যে কারণে তোমার উত্তর ভারতের বিশেষ করে মুঘল সাম্রাজ্যটার কিন্তু তোমার মুঘল সাম্রাজ্যের সময় উত্তর ভারতে কিন্তু বেশি সমৃদ্ধ ছিল। সেই উত্তর ভারতের যে গুরুত্বপূর্ণ শহরগুলো ছিল এবং শহরের যে যেই দরবারে বলো বা যেই বিভাগে এই তোমার সরকারি ফরমানগুলো বা দলিলপত্রগুলো ছিল, সেগুলো আসলে বিভিন্ন সময় যুদ্ধ-বিগ্রহের কারণে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এই যুগে তোমার মূল্যবান গ্রন্থাগার ছিল বলেও প্রমাণ পাওয়া যায়। গ্রন্থাগার শব্দের অর্থ হলো যেটাকে আমরা ইংলিশে বলি লাইব্রেরি। এই লাইব্রেরিও ছিল, সেখান থেকেও তোমার ঐতিহাসিকগণ বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন। বলা হয়ে থাকে শুধুমাত্র সম্রাট আকবরের গ্রন্থাগারে 24,000 গ্রন্থ ছিল, যার একটিরও হদিস পাওয়া যায়নি। দেখো এই যে মুঘল সম্রাটের আমলে যে যুদ্ধ বিগ্রহগুলো হয়েছিল, ওই সময় মূলত ওই গ্রন্থাগারের গ্রন্থগুলো আহ, উম, তোমার কি হয়েছিল, মানে হারিয়ে গিয়েছিল, মানে নষ্ট করা হয়েছিল। দেখা যায় ওই সময় না, সরি, ওই সময় আসলে করা হয়নি এটা। যখন তোমার মুঘল সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্যের মানে সমাপ্তি হয়েছিল আহ, এবং ব্রিটিশ আমল শুরু হয়েছিল, তখন আসলে এই গ্রন্থাগারের যে বইগুলো বা গ্রন্থগুলো ছিল, সেগুলো আসলে আর খুঁজে পাওয়া যায়নি। তা সত্ত্বেও তোমার মুঘল যুগের বেশ কিছু দলিলপত্র, সরকারি ফরমান, সরকারি কাজে ব্যবহৃত কাগজপত্র পাওয়া গিয়েছে। সেগুলো আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো। যে সকল উৎস, মানে যে সকল দলিলপত্রগুলো পাওয়া গিয়েছে, সেগুলো থেকেই আমরা সেই যুগের ঐতিহাসিক তথ্যের সন্ধান পাবো। এইসব সরকারি দলিলপত্রের মধ্যে তোমার যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো ছিল হলো ফরমান, অর্থাৎ রাজকীয় আদেশ। রাজ্য পরিচালনার জন্য রাজা বিভিন্ন আদেশ জারি করতেন। সেই আদেশগুলোকেই বলা হতো রাজকীয় আদেশ বা ফরমান। তারপর তোমার ছিল আহ, দস্তুরুল আমল, দস্তুর উল আমল, অর্থাৎ রাজস্ব বিধি ও রাজস্ব পরিসংখ্যান। দেখো এই দস্তুর উল আমল একটি বিভাগের নাম, যেখানে তোমার রাজস্বের যে রাজস্ব আদায়ের যে বিধিবিধানগুলো ছিল, সেই বিধিবিধানগুলো এবং রাজস্বের যে পরিসংখ্যান বা জরিপ করা হতো, সেগুলো এই দস্তুর উল আমলের মধ্যেই আসলে পাওয়া যেত। তারপর তোমার ছিল আকবরাত ই দরবারি মুওল্ল। এটার হলো তোমার দরবারের সংবাদ ও সংবাদ লেখকের প্রতিবেদন। এখান থেকেও তোমার অনেক তথ্য সংগ্রহ করেছিলেন ঐতিহাসিকগণ এবং তাদের এই এই যে তথ্য উৎসগুলো, এই উৎসগুলোকে তারা তাদের ঐতিহাসিক গ্রন্থে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিলেন। মধ্যযুগের ভারতবর্ষে মুঘল ইতিহাসে সরকারি আদেশ, সরকারি কাগজপত্র, দলিল দস্তাবেজ এবং চিঠিপত্রের সংকলনে আধুনিক ইতিহাস চর্চার মনস্কতাও কিন্তু লক্ষণীয়। উল্লেখিত সরকারি দলিল দস্তাবেজের আহ, কিছু কিছু অনুদ্রিত হয়েও প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে আরেকটি জিনিস ছিল, সেটা স্কিপ হয়ে গিয়েছে। সেটা হলো ইনসা অথবা মক্তুবাত অথবা রুকাত। এগুলো হলো তোমার চিঠিপত্রের সংগ্রহ। চিঠিপত্রের যে সংগ্রহগুলো ছিল, সেই সংগ্রহগুলোকে বলা হতো ইনসা অথবা মক্তুবাত, আবার কখনো কখনো বলা হতো রুকাত। এগুলোই তোমার উল্লেখযোগ্য আহ, সরকারি দলিল দস্তাবেজ হিসেবে বিবেচিত। তো দেখো এখানে বলেছিলাম যে উল্লেখিত সরকারি দলিল দস্তাবেজের কিছু কিছু অনুদ্রিত হয়ে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। যেমন তোমার কে এম
জাবেরি সম্পাদিত ইম্পেরিয়াল পারফরম্যান্স। এটা বোম্বে থেকে প্রকাশিত হয়েছে 1928 খ্রিস্টাব্দে। তারপর বি এল গোস্বামী এবং ও জে এস গ্লোভাল সম্পাদিত দ্য মুঘলস অ্যান্ড দ্য যোগিস অফ জেকবার। হ্যাঁ, তারপর জে জে মোদি সম্পাদিত দ্য পার্সিস এট দ্য কোর্ট অফ আকবর অ্যান্ড দস্তুর মেহেরজি রানা এবং এবং বিকানের ডিরেক্টর অফ আর্কাইভস কর্তৃক 1962 খ্রিস্টাব্দে একটি প্রকাশিত হয়েছিল তোমার দেখো একটি গ্রন্থ, সেটা হলো তোমার এ ডিসক্রিপটিভ লিস্ট অফ ফার্মেন্স, মনসুরস অ্যান্ড নিশানস addressed by imperial Mughals to the princes of Rajasthan ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিক উপাত্ত হিসাবে মুঘল যুগের ইতিহাস রচনায় এগুলো এক অমূল্য সম্পদ। দেখো এই সকল যে দলিল দস্তাবেজগুলো ছিল, এই দলিল দস্তাবেজগুলো মূলত তোমার এগুলো প্রাথমিক উৎস হিসেবে বিবেচিত। আমরা যখন কোনো গ্রন্থ না কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করি, সেটা আসলে সেই তথ্য সংগ্রহটা ২ ভাগে বিভক্ত। প্রথমত যেই জিনিসটা তোমার একটা হলো প্রাথমিক উৎস, আরেকটা হলো তোমার গৌণ উৎস যেটাকে বলি। দেখো প্রাথমিক উৎস কোনগুলো? যেগুলো আসলে ওই সময়ে সমকালীন সময়ের যে দলিল দস্তাবেজ, পত্র-পত্রিকা, গ্রন্থ মানে সমসাময়িক সময়ের যে ইতিহাসের উৎসগুলো আছে, সেই উৎসগুলোকে আমরা প্রাথমিক উৎস বলে থাকি। এবং ওই সকল তথ্যগুলো ব্যবহার করে পরবর্তী সময়ে যদি কোনো গ্রন্থ রচিত হয়, তাহলে সেই গ্রন্থটি হবে গৌণ উৎস। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তারপর আমি দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টটা আমি স্কিপ করে যাচ্ছি, সেটা পরবর্তী ক্লাসের জন্য রেখে দেব। এখন আমি চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো মুদ্রা ও শিলালিপি। দেখো এই মুদ্রা ও শিলালিপি যে কোনো ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ একটি উৎস। কেননা তোমার এই মুদ্রা এবং শিলালিপি তোমার সমকালীন সময়ের বিভিন্ন দিককে তুলে ধরে। তার মধ্যে তোমার মনে করো যে ওই সময়ের বিশেষ করে অর্থনৈতিক অবস্থাটা ক্লিয়ারলি বোঝা যায় এই মুদ্রা আর শিলালিপিগুলোর মাধ্যমে। তো এই মুদ্রা এবং শিলালিপি কিরকম ভাবে বা কিভাবে তোমার ভারতের যে মুঘল আমল ছিল, সেই মুঘল আমলের ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই বিষয়টা আমরা দেখে নিই। দেখো মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস রচনায় মুদ্রা ও শিলালিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। মুঘল আমলের মুদ্রাগুলো তোমার একদিকে যেমন সে যুগের মুদ্রা নীতির পরিচয় বহন করে, অন্যদিকে ধাতু শিল্পের পরিচয়ও কিন্তু পাওয়া যায়। যে কোনো যুগের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা জানতে মুদ্রা সহায়ক উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর তোমার তারিখ নির্ধারণ করার জন্য মুদ্রা অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়। কেননা তোমার এই সকল মুদ্রা যখন জারি করা হয়, তখন একটি সময়ের কথা ওখানে আসলে মেনশন করা হয়ে থাকতো, যে কারণে এই মুদ্রাগুলো
ওই সময়টা নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুঘল যুগে আ বিভিন্ন সময় তোমার পাথরে এবং ত্রাম্য পাত্রে মানে তামার পাত্রের উপর বিভিন্ন অনুশাসন লিপি লেখার প্রচলন ছিল। অনুশাসন বলতে আসলে বিভিন্ন আইন-কানুন, সেই আইন-কানুনগুলো লেখার একটি প্রচলন ছিল। তো মুঘল যুগের ঐতিহাসিক যে ঘটনাবলীগুলো ছিল, সেই ঘটনাবলীগুলোর তারিখ নির্ধারণের জন্য এই শিলালিপিও তোমার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আ বিবেচিত। তোমার ঐতিহাসিক ঘটনাবলীর তারিখ নির্ধারণে অন্যতম উপাদান হিসেবে এসব অনুশাসন লিপির ব্যবহার লক্ষ্য করা যায় তোমার। এই ভারত উপমহাদেশের মুঘল যুগের ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রা ও শিলালিপিগুলো অন্যতম একটি আ ইতিহাসের উৎস হিসেবে বিবেচিত। পঞ্চম পয়েন্ট যেটা, সেটা হলো স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা। মুঘল যুগের স্থাপত্য শিল্পের প্রচুর নিদর্শন বর্তমানেও বিদ্যমান। এসব স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা সেই যুগের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার আলোকপাত করতে উপাদান হিসেবে ব্যবহার করা যায়। মুঘল সম্রাটগণ কর্তৃক নির্মিত স্থাপত্যসমূহে তাদের উন্নত রুচিবোধ লক্ষ্য করা যায়। দেখো, স্বাভাবিকভাবেই কিন্তু তোমার বিভিন্ন স্থাপত্য শিল্পগুলো আসলে সেই সময়ের সেই রাজার বা সরকারের রুচিবোধ এবং সেই সরকারের অর্থনৈতিক অবস্থা, আ তোমার সামাজিক সাংস্কৃতিক অবস্থা ইত্যাদির কিন্তু নির্দেশনা দিয়ে থাকে। যেমন দেখো, অনেকেই বলে থাকে যে আ যেমন লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লা যখন নির্মিত হয়েছে, আ সেটা দেখো, ওইটা কিন্তু দেখেই বোঝা যায় যে এই লালবাগ কেল্লাটা নির্মাণে কিন্তু তোমার অনেক অর্থ ব্যয় হয়েছে, তাই না? এই লালবাগ কেল্লাটা কিন্তু আসলে একটা দেখো, যদি দেখো অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু মানে তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধতা ছিল, সেটা কিন্তু প্রকাশ করছে। তাছাড়া তাদের যে একটি উন্নত একটি রুচিবোধ ছিল, সেই রুচিবোধটার কিন্তু এটা একটা বহিঃপ্রকাশ। দেখো, আগ্রার যে তাজমহল নির্মাণ করা হয়েছিল, তোমরা জানো যে সম্রাট আকবর কি নির্মাণ করেছিলেন, যে তার স্ত্রীর জন্য আ আগ্রা অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত এই আগ্রাতে তোমার একটি তাজমহল নির্মাণ করেছিলেন। দেখো, সেখানে কোটি, কোটি টাকা তোমার ব্যয় হয়েছিল। যার মাধ্যমে স্পষ্টতই কিন্তু প্রমাণিত হয় যে মুঘল আমলে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল। তা না হলে কিন্তু তোমার এত অর্থ ব্যয় করে তারা স্থাপত্য শিল্পগুলো নির্মাণ করতে পারত না। ঠিক এই যুগের আ এই যুগ ছাড়াও তোমার পরবর্তী এবং পূর্ববর্তী ইতিহাস জানতে তোমার ওই সময়কার যে স্মৃতিস্তম্ভ এবং অট্টালিকাগুলো ছিল, সেগুলো আসলে তাদের অনেক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রুচিবোধ প্রত্যেকটি বিষয়ের আসলে বহিঃপ্রকাশ করে থাকে। তো আ আমরা আম আজকে এই ৩ টা পয়েন্ট নিয়ে আলোচনা শেষ করব। কারণ আমরা যদি এখন ওই ২ টা বিষয়ে, ওই ২ টা পয়েন্ট মানে ২ নাম্বার এবং ৩ নাম্বার পয়েন্টে প্রবেশ করি, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা ক্লাসটা ভালো করে শেষ করতে পারিনি। সময়ের স্বল্পতার কারণে। যে কারণে আমি চাচ্ছি না যে কোনো একটা বিষয় স্কিপ হয়ে যাক। এই বিষয়টা আসলে তোমাদের, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তোমরা এটা নোট করে ফেলবে। আমি যেইভাবে লেকচারটা দিয়েছি, তোমরা এটার সাথে আরেকটু কোনো তথ্য, মেইন বই আছে তোমাদের টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে বিভিন্ন তথ্য নিয়ে মডিফাই করে এটাকে নোট করে ফেলবে। ঠিক আছে? আজ এখানেই ক্লাসটি শেষ করব। সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।